ষোড়শ শতাব্দীর মাঝামাঝি কনস্ট্যান্টিনোপলের তোপকাপি প্যালেস। সূর্য ওঠার আগেই পুরো কমপ্লেক্স জেগে যেত। কোনো শব্দ ছিল না, শুধু নিয়মের নীরব পদচারণ। অটোমান এম্পায়ার তখন 3টি মহাদেশ জুড়ে বিস্তৃত, কিন্তু পুরো সাম্রাজ্যের হৃৎপিণ্ড ছিল এই একটি প্রাসাদ। এবং এই প্রাসাদের কেন্দ্রে ছিল একটি সিস্টেম, একটি শৃঙ্খলা, যা বাইরে থেকে কেউ দেখতে পেত না। সুলতান তৃতীয় মুরাদ তখন সিংহাসনে। তার পিতা দ্বিতীয় সেলিমের সময় থেকেই একটি নতুন প্যাটার্ন তৈরি হচ্ছিল। সুলতান নিজে কম বের হতেন। দিওয়ান মিটিংসে তার উপস্থিতি ধীরে ধীরে কমে আসছিল। এটি দুর্বলতা ছিল না, এটি ছিল একটি ক্যালকুলেটেড ডিস্টেন্স। সুলতানের দূরত্ব তার ক্ষমতাকে আরও রহস্যময় করে তুলত। কেউ জানত না তিনি কি শুনছেন, কি দেখছেন, কখন সিদ্ধান্ত নেবেন। এই দূরত্বের ভেতর একটি শূন্য স্থান তৈরি হয়, এবং সেই শূন্য স্থান পূরণ করতে এগিয়ে আসে গ্র্যান্ড ভিজিয়ার শোকল্লু মেহমেদ পাশা। তিনি ছিলেন সাম্রাজ্যের দ্বিতীয় সবচেয়ে শক্তিশালী মানুষ। 3টি সুলতানের অধীনে তিনি গ্র্যান্ড ভিজিয়ার ছিলেন। সুলেইমান থেকে সেলিম, সেলিম থেকে মুরাদ। তিনি জানতেন কিভাবে সিস্টেম চলে, কিভাবে আদেশ নামে, কিভাবে সাম্রাজ্য শ্বাস নেয়। প্রতিদিন ভোরে দিওয়ান শুরু হতো। গ্র্যান্ড ভিজিয়ার বসতেন কেন্দ্রে। তার দুপাশে ভিজিয়ার্স, কাদিস, দেফতারদার, নিশানচি। প্রত্যেকে নিজের দায়িত্বের রেকর্ড নিয়ে আসতেন। কোনো কথা বাড়ত না। প্রতিটি সিদ্ধান্ত লিখে রাখা হতো, প্রতিটি ফরমান শিলমোহর পেত, এবং সেই ফরমান পৌঁছে যেতে আনাতোলিয়া থেকে বলকানস পর্যন্ত। এই ছিল অটোম্যান কোর্ট অর্ডার, একটি নিখুঁত মেকানিজম। কিন্তু এই মেকানিজমের ভেতর একটি সূক্ষ্ম পরিবর্তন শুরু হয়ে গিয়েছিল। সুলতানের অনুপস্থিতি মানে গ্র্যান্ড ভিজিয়ারের উপস্থিতি বাড়ছিল। আর গ্র্যান্ড ভিজিয়ার যখন প্রতিটি সিদ্ধান্তে নিজের সিগনেচার দিতেন, তখন তিনি শুধু সুলতানের প্রতিনিধি ছিলেন না, তিনি নিজেই একটি অথরিটি হয়ে উঠছিলেন। এবং এটি কেউ তখন বুঝতে পারেনি। তোপকাপি প্যালেসের তৃতীয় উঠোন, হারেম সেকশন। এখানে সুলতানের মা বালিদে সুলতান বাস করতেন। নুরবানু সুলতান। তিনি শুধু একজন মা ছিলেন না, তিনি ছিলেন সাম্রাজ্যের সবচেয়ে প্রভাবশালী নারী। তার কথা শোনা হতো, তার মতামত গুরুত্ব পেত, কারণ তিনি জানতেন কিভাবে শক্তি কাজ করে। তিনি জানতেন সুলতান তৃতীয় মুরাদের প্রতিটি দুর্বলতা, এবং তিনি সেই দুর্বলতা রক্ষা করতেন। শোকল্লু মেহমেদ পাশা এবং নুরবানু সুলতান দুজনেই জানতেন সাম্রাজ্য কিভাবে টিকে থাকে, কিন্তু তাদের পথ ভিন্ন ছিল। শোকল্লু চাইতেন ডিসিপ্লিন, নুরবানু চাইতেন ডিনেস্টির নিরাপত্তা, এবং এই দুই লক্ষ্য ধীরে ধীরে আলাদা হতে শুরু করে। সুলতান তৃতীয় মুরাদ তার বাবার মতো যুদ্ধে যেতেন না। তিনি কবিতা পড়তেন, ক্যালিগ্রাফি করতেন। তিনি নিজে একজন দক্ষ শিল্পী ছিলেন। তার সময়কালে সাম্রাজ্য শান্ত ছিল, কোনো বড় যুদ্ধ হয়নি, সীমানা স্থিতিশীল ছিল, এবং এই শান্তি একটি নতুন ধরনের জীবনযাত্রা তৈরি করে। প্যালেসের ভেতরে আরাম বাড়তে থাকে, খরচ বাড়তে থাকে, উৎসব বাড়তে থাকে। এটি বিলাসিতা ছিল না, এটি ছিল ক্ষমতার একটি প্রকাশ। যখন একটি সাম্রাজ্য 3টি মহাদেশ শাসন করে, তখন তার কেন্দ্র সেই মহত্ব প্রকাশ করবে, এটাই স্বাভাবিক। তবে এই প্রকাশের একটি মূল্য ছিল। ট্রেজারি থেকে টাকা বের হতে লাগলো, আর সেই টাকার হিসাব কে রাখবে? গ্র্যান্ড ভিজিয়ার। কে অনুমোদন দেবে? গ্র্যান্ড ভিজিয়ার। কে সিদ্ধান্ত নেবে কোথায় কত খরচ হবে? গ্র্যান্ড ভিজিয়ার। এবং এখানেই একটি ছোট ফাঁক তৈরি হলো। সুলতান নিজে যখন প্রতিদিন দিওয়ানে বসতেন না, তখন গ্র্যান্ড ভিজিয়ারের হাতে একটি সাইলেন্ট অটোনমি চলে আসে। তিনি সৎ ছিলেন, দক্ষ ছিলেন, অভিজ্ঞ ছিলেন, কিন্তু একজন মানুষের হাতে যখন অনেক ক্ষমতা জমা হয়, তখন সিস্টেম নির্ভর হয়ে পড়ে সেই একজনের ওপর। এবং সিস্টেম যখন একজনের ওপর নির্ভর করে, তখন সেই সিস্টেম আর নিখুঁত থাকে না। 1579 সাল শোকল্লু মেহমেদ পাশা একজন দেরভিশ দ্বারা আক্রান্ত হন। তিনি মারা যান, এবং তার মৃত্যুর সাথে সাথে একটি জিনিস স্পষ্ট হয়ে যায়। পুরো সাম্রাজ্যের অ্যাডমিনিস্ট্রেশন একজন মানুষের ওপর দাঁড়িয়েছিল। যখন তিনি চলে গেলেন, তখন কে তার জায়গা নেবে? কে সেই অভিজ্ঞতা এনে দেবে? কে সেই দক্ষতা দিয়ে দিওয়ান পরিচালনা করবে?
পরবর্তী গ্র্যান্ড ভিজিয়ার আসেন, তারপর আরেকজন, তারপর আরেকজন। গড়ে প্রতি 2 থেকে 3 বছরে গ্র্যান্ড ভিজিয়ার বদল হতে থাকে এবং প্রতিবার বদলের সাথে সাথে একটু একটু করে কনসিস্টেন্সি হারাতে থাকে। কারণ নতুন গ্র্যান্ড ভিজিয়ার তার নিজের লোক আনেন, নিজের পদ্ধতি চালু করেন, নিজের বিশ্বাসের ভিত্তিতে কাজ করেন এবং সাম্রাজ্য ধীরে ধীরে একটি ব্যক্তিনির্ভর সিস্টেম থেকে একটি অস্থির কাঠামোতে পরিণত হতে থাকে। প্যালেসের ভেতরে আরেকটি শক্তি বাড়তে থাকে, হ্যারেমের প্রভাব। ওয়ালিদে সুলতানের পরামর্শ এখন শুধু পরামর্শ নয়, এটি সিদ্ধান্তে পরিণত হতে থাকে। কারণ সুলতান তৃতীয় মুরাদ তার মায়ের ওপর নির্ভর করতেন এবং তার মায়ের পছন্দের মানুষরা পদ পেতে শুরু করেন। এভাবে যোগ্যতার জায়গায় সম্পর্ক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং সম্পর্ক যখন যোগ্যতার চেয়ে বেশি মূল্য পায় তখন সেই সিস্টেম নীরবে ভাঙতে শুরু করে। জ্যানিসারি কোর সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী। তারা কখনো বিয়ে করতে পারত না, তারা শুধুমাত্র যুদ্ধের জন্য জীবন দিত। কিন্তু শান্তির সময়ে তাদের কাজ কমে যায়। তারা কনস্টান্টিনোপলের রাস্তায় ঘুরতে থাকে, তারা ব্যবসা শুরু করে, তারা পরিবার তৈরি করে এবং একসময় তারা শুধু সৈনিক থাকে না, তারা হয়ে ওঠে একটি পলিটিক্যাল প্রেশার গ্রুপ, যারা নতুন সুলতানের আরোহণে দাবি রাখে, যারা নতুন গ্র্যান্ড ভিজিয়ার নিয়োগে মতামত দেয় এবং এভাবে একটি ডিসিপ্লিন ফোর্স একটি আনপ্রেডিক্টেবল এলিমেন্টে পরিণত হয়। এই পুরো প্রক্রিয়া শুরু হয়েছিল একটি ছোট সিদ্ধান্ত থেকে। সুলতান যখন ঠিক করলেন তিনি দিওয়ানে কম বসবেন, তখন মনে হয়েছিল এটি একটি ছোট পরিবর্তন। কিন্তু সেই ছোট পরিবর্তন একটি নতুন প্যাটার্ন তৈরি করল এবং সেই প্যাটার্ন ধীরে ধীরে পুরো স্ট্রাকচারকে বদলে দিল। ইতিহাস এভাবেই চলে। একটি এম্পায়ার ভাঙে না একদিনে, এটি ভাঙে অনেকগুলো ছোট ছোট ডিসিশনের মাধ্যমে। প্রতিটি ডিসিশন তখন যুক্তিসঙ্গত মনে হয়, কিন্তু সবগুলো ডিসিশন একসাথে যোগ হলে একটি ডাইরেকশন তৈরি হয় এবং সেই ডাইরেকশন একসময় ইররিভার্সিবল হয়ে যায়। অটোমান কোর্ট অর্ডার নিখুঁত ছিল, কিন্তু নিখুঁততা মেনটেন করতে হয় এবং মেনটেন করার জন্য দরকার কনস্ট্যান্ট অ্যাটেনশন। সুলতান যখন সেই অ্যাটেনশন সরিয়ে নেন তখন সিস্টেম অটোমেটিক্যালি চলতে পারে কিছুদিন, কিন্তু একসময় সেই অটোমেটিক মোড নিজের নিয়ম তৈরি করে এবং সেই নিয়ম আর মূল ভিশনের সাথে মিলে না। এই গল্প অটোমান সাম্রাজ্যের, কিন্তু এই প্যাটার্ন অন্য সাম্রাজ্যেও দেখা যায়। যখনই একটি শক্তি নিজের কোর ডিসিপ্লিন হারায় তখনই এই একই পথ শুরু হয়। ইতিহাস রেকর্ড করে রাখে এবং যারা সেই রেকর্ড পড়ে তারা দেখতে পায় প্যাটার্ন রিপিট হয় বারবার, ভিন্ন নাম, ভিন্ন সময়, কিন্তু একই স্ট্রাকচার। এম্পায়ার লেজার হিস্ট্রি চ্যানেলে আমরা এই প্যাটার্নগুলো তুলে ধরি। সাবস্ক্রাইব করুন যদি এই ধরনের হিস্টোরিক্যাল রেকর্ডস আপনার ভালো লাগে।